আজ পুরো 5 মাস হয়ে গেল আমার সঙ্গে এই ঘটনাটা ঘটে। আমার জীবনের সমস্ত কিছু এক মুহূর্তেই একটা রাতের মধ্যেই তছনছ হয়ে গেল। সেই রাতের পর তো সব থেকে কষ্ট পেলাম আমি, কিন্তু যারা দোষ করলো, যারা দোষী, তারা কোনো শাস্তিই পেল না। তারা সমাজে সগৌরবে মুখ তুলে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি এই ঘরের 4টে দেওয়ালের মধ্যে অন্ধকারেই রয়ে গেলাম। তারা আমাকে ইচ্ছা মতো ব্যবহার করলো। ওরা দুজন আমাকে চেনার পরেও কিভাবে আমার সঙ্গে কাজটা করতে পারলো? তাদের কি একটুও করুণা হলো না আমার ওপর? আর তারপরে আকাশও আমাকে ছেড়ে দিয়ে চলে গেল এই কঠিন অবস্থাতে। ও আমার পাশে দাঁড়ালো না, আমাকে একটুও বুঝলো না, আমার সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করে দিল। এবার আমার আর এই জীবন রেখে কি হবে? আমার মরে যাওয়াই ভালো। যখন মিমির সাথে সেই নারকীয় ঘটনাটা ঘটেছিল, তখন মিমি ছিল সদ্য স্কুলে জয়েন করা একজন হিস্ট্রি টিচার। তার চোখে ছিল অদম্য স্বপ্ন এবং ভবিষ্যতে শিক্ষা দিয়ে জীবন গড়ার চেষ্টা। কিন্তু সে কি করে বুঝবে যে ভবিষ্যতে তার সঙ্গে কি হতে চলেছিল? মিমি যেই সমাজে জন্মেছিল, সেই সমাজেরই কিছু মুখোশধারী মানুষ তার চোখের সেই স্বপ্নটা মুছে দেওয়ার চেষ্টা করলো, তাকে নিয়ে অদম্যভাবে ব্যবহার করলো। সেই রাতের ঘটনাটা এখনো স্পষ্ট মনে পড়ে মিমির। শিক্ষকদের মিটিং শেষে বাড়ি ফেরার পথেই ঘটেছিল সেই অভিশপ্ত ঘটনা। রাস্তায় ছিল দুজন চেনা ছেলে, কিন্তু তাদের মানসিকতা ছিল অচেনা। ভয়, লজ্জা, রাগ, অসহায়তা সব মিলিয়ে মিমির ভিতরটা এখন ভেঙে যাচ্ছিল। কিন্তু সেই ভাঙা জায়গা থেকেই জন্ম নিয়েছিল অভয়া। তারপরে শুধু নিজেকে মনে মনে বলেছিল, আমি ভিকটিম নই, আমি এখন অভয়া, যে নিজের গল্প নিজে লিখবে। সমস্ত দোষীদের ঠিক একদিন না একদিন শাস্তি দেবই আমি, ঠিক একদিন না একটি শাস্তি দেবই। পুলিশ, থানা, আদালত, হসপিটাল, কোনো কিছুতেই যেন কোনো লাভ হচ্ছিল না মিমির। কেউ সত্যিই জানতে চায়নি যে কেমন করে সে রাতটা পেরিয়েছিল। সামাজিক মিডিয়ায় নাম, ছবি, চরিত্র নিয়ে চর্চা, এসব দেখে একসময় তার মনে হয়েছিল যেন সে নিজেই অপরাধী। অথচ যারা অপরাধটা করলো তারা এই সাংবাদিকদের ক্যামেরার পিছনেই রয়ে গেল। তখন মিমির পাশে এই কঠিন পরিস্থিতিতে কেউ ছিল না, শুধু একজন ছিল, মিমির ছোট ভাই অভ্র। অভ্র মিমিকে ডেকে বলেছিল, দিদি, ওরা তোমার শরীর ছুঁয়েছে, কিন্তু মন না। তুমি একদমই ভেঙে পড়বে না, তুমি নিজের মধ্যেই শক্তিশালী হবে এবং ওদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে। তারপর থেকেই শুরু হয় অভয়ার যুদ্ধ। অভয়া নিজেকে মনে মনে বলেছিল, এখন কাঁদার দিন নয়, এবার কাঁদানোর দিন। তারপরে অভয়া নিজের পায়ে ভর দিয়ে আবার উঠে দাঁড়াতে শিখল এবং পুনরায় তার স্কুলে ফিরে গেল। আর এক সময়ের শ্রদ্ধেয় প্রতিষ্ঠান তার স্কুল, যেখান থেকে সে স্বপ্ন দেখতে শুরু করে এবং ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে তাদের স্বপ্ন দেখাতে শুরু করেছিল, সেইখান থেকেই প্রথম আসলো ঘৃণার সঞ্চার। সে যখন পাশ দিয়ে যেত, তারই চোখের সামনে কোণে দাঁড়িয়ে তার সহকর্মীরাই তাকে নিয়ে বলতো, ওই যে ওই মেয়েটা না, ওই যে ওই মেয়েটা না, হ্যাঁ ওই তো ওই মেয়েটাই আমাদের হিস্ট্রি টিচার। বাবা, কি নাকি ওকে নিয়ে হয়েছিল, সব কত নাকি খবর, সবই তো শুনেছি। বাবারে বাবা, সারা রাত নাকি ঘরে ফেরেনি, কি জানি কী সব হয়েছিল। কেউ তার মুখের সামনে কিছু বলেনি, বলার সাহস পায়নি, কিন্তু তার পিছনে অনেক কিছুই বলতো। সে যেন তাদের মধ্যে ছিল একটা ভাইরাস, সে যেন ছিল লজ্জার আবরণ। প্রথম কয়েকদিন এইসব শোনার পরে মিমি তো স্কুলে যাওয়াই বন্ধ করে দিয়েছিল, কিন্তু আবার অভ্রর কথা মেনে সে আবার স্কুলে গেল। সেখানে গিয়ে প্রধান শিক্ষিকা মহাশয়া তাকে ডেকে বলল, মিমি শোনো, মানে তুমি যদি চাও কিছুদিনের জন্য তাহলে ছুটি নিতে পারো।
আমি তোমাকে ছুটির ব্যবস্থা করে দিচ্ছি। তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে বলো। ম্যাডামের কথার উত্তরে মিমি তখন জবাব দিল, না না ম্যাডাম, আমি পুরো ঠিক আছি, আমার কোনো সমস্যা হচ্ছে না এখানে। বরং আপনারা যদি এই সমস্যাগুলো দেখানো আর এইসব সহানুভূতিগুলো দেখানো বন্ধ করেন, তাহলেই আমার মনে হয় আমি ভালোভাবে এখানে কাজটা করতে পারবো। সেদিনই মিমি প্রথম সউত্তরে প্রতিবাদ জানিয়ে ঘুরে দাঁড়াতে শিখল এবং মিমি থেকে হয়ে উঠল অভয়া, যা তাকে আরও শক্তিশালী এবং দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে। একদিন একটা ছোট্ট মেয়ের মা এসে মিমিকে বলল, ম্যাডাম, আমার ছোট মেয়েটা ঘরে আপনার নাম খুব করে, আপনি নাকি অভয়া? ও ঘরেতে সবসময় আপনার ব্যাপারে বলে, আপনার সুনাম করে এবং আপনি কি কি করেছেন এবং কিভাবে ঘুরে দাঁড়িয়েছেন জীবনে সেই সব কথাগুলো বলে। ও আপনাকে খুব বিশ্বাস করে, আপনি নাকি অভয়া, আপনি সবসময় সবার চোখে এইরকমভাবেই থাকবেন। অনেকদিন পর সেই দিন মিমি প্রথম হেসেছিল। মিমি এই কথা শুনে বুঝতে পারল এখন সে লোকের চোখে আর লজ্জার বস্তু নয়, এখন সে সাহসের প্রতীক। একদিন মিমি মিডিয়ার মুখোমুখি হলো। মিমিকে এক টক শোতে ডাকা হলো। সেই টক শোয়ের অ্যাঙ্কার হঠাৎ করে মিমিকে বলল, আপনার মতো মেয়েদের বাইরে চলাফেরা একটু সংযম রাখা উচিত ছিল। আপনার মতো মেয়েদের জন্য এইসব ঘটনা ঘটে। আপনি যদি একটু সামলে থাকতেন তাহলে বোধহয় এই ঘটনাটি আর ঘটতই না। এই কথাগুলি শোনার পরে গোটা স্টুডিও যেন নিস্তব্ধ হয়ে গেল। আপনার ভাষায় নারীর শালীনতা তার পোশাকে, কিন্তু আমার ভাষায় সেটা মানসিকতায়। আপনার মতে এই বিপদ ঠেকাতে শুধুমাত্র নারীদের পোশাক পাল্টানো দরকার, কিন্তু আমার মতে তা নয়। নারীদের পোশাক নয়, পুরুষদের নিজেদের মানসিকতা বদলানো দরকার। এই বিপদ তবেই ঠেকানো যেতে পারে। কেন, কখনো এই নির্যাতন কি কোনো শাড়ি পরা বা সালোয়ার পরা মেয়েদের সাথে হয় না? বেশিরভাগ শাড়ি পরা, সালোয়ার পরা, বাইরে বেরোনো শিক্ষিত মেয়েদের সঙ্গে এই ঘটনা ঘটে। তাহলে আপনি কি বলবেন যে নারীদের পোশাকের জন্যই তাদের এই রূপ দশা ঘটে? রাতারাতি অভয়ার এই টকশোর ক্লিপ ভাইরাল হয়। লোকে তাকে বলতে শুরু করে আজকের অভয়া। কিন্তু অভয়া অর্থাৎ মিমি জানতো যে একটি এই টকশো দিয়ে কখনোই সমাজ বদলানো সম্ভব নয়, তার দরকার আরও কিছু করার। মিমি একদিন যে স্বপ্ন দেখেছিল তার এক নারী সংগঠন হবে শক্তি, তা কিছুদিনের মধ্যেই তৈরি করলো। শহরের এক কোণায় ছোট্ট এক অফিস ঘর, দেওয়ালে হাতের তৈরি পোস্টার, সেখানে লেখা আছে, চুপ করে থাকাটা সম্মতি নয়, আমার শরীর আমার অধিকার। আর মাঝখানে রক্তরাঙা অক্ষরে সংগঠনের নাম লেখা শক্তি। এখানে কোনো চেয়ার নেই লাল গদির, নেই কোনো শীততপ নিয়ন্ত্রণ করা কাঁচ ঘেরা কক্ষ, কিন্তু আছে যুদ্ধ, কান্না আর বেঁচে থাকার অহংকার। অভয়া এখন আর একা নয়। অভয়ার পাশে রয়েছে এখন 5 জন শক্তি, যারা কোনো না কোনোভাবে নিজেদের যুদ্ধ জিতে ফিরেছে। কেউ বা পারিবারিক নির্যাতনের শিকার, কেউ বা বন্ধুর বিশ্বাসঘাতকতার। তারা সবাই আজ অভয়ার হাত ধরে পাল্টে ফেলেছে নিজেদের পরিচয়, নিজেদের জীবন। একদিন সন্ধেবেলায় অভয়া তার অফিসে গিয়ে দেখতে পায় যে একটা চিঠি রাখা আছে। সেই চিঠিটা খুলে সে দেখতে পায় তাতে লেখা ছিল, ম্যাডাম, আমার নাম সোনিয়া, আমি আপনার জন্যই আজকে বেঁচে আছি। আমার বয়স 7 বছর, আমি এখন স্কুলে পড়ি। আমার স্কুলের শিক্ষকই ছিল আমার নির্যাতক। আমি যখন ক্লাস 2-এ পড়ি তখন আমার সঙ্গে এই ঘটনাটি ঘটে। তখন সবাই আমাকে বলেছিল যে আমারই নিশ্চয়ই কোনো ভুল আছে, তাই আমি বিষ খেতে চেয়েছিলাম। কিন্তু একদিন হঠাৎ করে আপনার ইউটিউবে এই ভিডিওটি দেখে আমি নিজেকে সামলাই এবং জীবনের মূল স্রোতে ফিরে আসার চেষ্টা করি। এখন আপনি এই সংগঠন গড়েছেন, আমি খুব খুশি হয়েছি। তাই আপনাকে সব কিছু জানানোর জন্য আমি এই চিঠিটা পাঠিয়েছি। আমার প্রণাম নেবেন, ধন্যবাদ। 2 সপ্তাহ পরে মিমি আর সোনিয়ার হঠাৎ করে রাস্তায় দেখা হয়। তখন সোনিয়া মিমিকে বলে ওঠে, মিমি ম্যাম, আমি সোনিয়া। আপনাকে ওই যে সেদিন চিঠি পাঠিয়েছিলাম 2 সপ্তাহ আগে,
আপনি পড়েছিলেন সেটা? আপনি হয়তো আমাকে চিনতে পারবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আপনি আমার বেঁচে থাকার রসদ। আপনি না থাকলে আমি বোধহয় বাঁচতামই না। আপনি আমার জন্য সত্যিকারের অভয়া। সেদিন মিমি বুঝেছিল যে তার সঙ্গে ঘটা সেই ভয়ঙ্কর ঘটনা আজ অন্যজনের জন্য আলোর দিশা হয়ে উঠেছে। ধীরে ধীরে অভয়ার সংগঠন শক্তি বড় হতে শুরু করে এবং মিডিয়া, সমাজকর্মী, আন্তর্জাতিক এনজিও থেকে তার ফান্ডিং আসতে শুরু করে। কিন্তু তার উত্থান ভালো চোখে দেখে না সেই পুরনো দুই শিকারী, যাদের বিরুদ্ধে মামলা এখনও আদালতে ঝুলে আছে। তারা একদিন রাতে শক্তি অফিসে ঢুকে ভাঙচুর চালায়, পোস্টার ছিঁড়ে দেয়, দেওয়ালে লিখে যায়, তুই আর বাঁচবি না অভয়া। এ যেন আবার সেই পুরনো ছায়া ফিরে আসছে। কিন্তু এবারে অভয়া ভয় পেয়ে পালালো না। সে থানায় গিয়ে মামলা করলো এবং মিডিয়াকে ডাকলো এবং সবশেষে অফিসের দরজায় এক নতুন পোস্টার লাগালো, ভয় দেখিয়ে হারানো যায় না অভয়াকে, কারণ সে ভয় থেকেই জন্ম নিয়েছে। ক্রমশ ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে শুরু করে অভয়ার জীবনে। প্রধানত বাইরে থেকে সেটা মনে হতো, কিন্তু ভিতরে যে এখনো অভয়া লড়াই করে চলছিল। এমন সময়ে অভয়ার জীবনে প্রবেশ ঘটে সব্যসাচীর। সে ছিল একজন ফিল্ম মেকার। সে ডকুমেন্টারি ফিল্ম বানাতো সামাজিক ঘটনা নিয়ে। এই কারণেই অভয়ার সঙ্গে শক্তির অফিসে তার প্রথম দেখা হয়। প্রথম দেখাতেই সব্যসাচী তাকে বলেছিল, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি শুধু গল্পের চরিত্র নয়, আপনি নিজেই একজন বিপ্লব যে সবাইকে বেঁচে থাকতে শেখায়। কথা শুনে অভয়া হেসে বলেছিল, এই কথাগুলো সিনেমাতেই ভালো শোনায়, কিন্তু বাস্তবের সঙ্গে এর কোনো যোগ নেই। বাস্তবে তো মানুষ বিপ্লবের কথা শুনলেই ভয়ে ছুটে পালায়। সব্যসাচীর সঙ্গে সময় কাটাতে কাটাতে অভয়া বুঝেছিল যে সব্যসাচী একজন পুরোপুরি আলাদা মানুষ। সে না তাকে অসম্মান করত, না তাকে নাটকীয় চরিত্র বলে ভাবত। সে তাকে মনে মনে খুবই সম্মান করত। তোমার সঙ্গে হওয়া সেই রাতের ঘটনাটা আমি কোনোদিনও মুছে দিতে পারবো না অভয়া, কিন্তু আমি তোমার পরবর্তী জীবনটাকে সুন্দর করে তুলতে পারি যদি তুমি চাও। কথা শুনে তখন কিছু বলতে পারেনি মিমি। সে ভেবেছিল ভালোবাসা যে সত্যিই তার কাছে স্বপ্ন, কিন্তু আবার ভয়ও। সে কি আদৌ এই ভালোবাসা পাওয়ার যোগ্য? সেই জন্য লজ্জায় এবং কিছু চিন্তা করে সে তখন কিছু বলতে পারেনি। তার শরীর, তার অতীত, তার যুদ্ধ সবই যে সব্যসাচীর থেকে অনেক আলাদা। ভালোবাসা কখনো নিখুঁত শরীর খোঁজে না, সে শুধু জানে এমন একজন মানুষকে যে প্রকৃত ভালোবাসা দিতে জানে এবং যে অন্ধকারেও আলো জ্বালাতে জানে, সেই তো প্রকৃত ভালোবাসার মানুষ। সেদিনই মিমি ঠিক করেছিল যে এই দুর্লভ ভালোবাসাকে সে সম্মান দেবে। সেই দুই অপরাধীর মামলার বিচারের দিন এসে পড়ে। অভয়া আদালতে দাঁড়িয়ে একটি বক্তব্য দেয় যা সেদিন পুরো দেশের মন কাঁপিয়ে দেয়। আমি বিচার চাই, শুধু ওদের শাস্তির নয়, সমাজের সেই নীরবতা ভাঙার জন্য যা আমার মতো হাজার হাজার মেয়েকে দিনের পর দিন ঘরবন্দি করে রেখেছে। ওরা হয়তো আজ শাস্তি পাবে, কিন্তু আমি চাই আমার এই গল্পটা যেন কেউ অন্য কোনো জেলখানায় পৌঁছাতে না পারে। সেদিন ওই দুই অপরাধীর 20 বছরের জন্য জেল হয়। অভয়ার সেদিনকে একটু শান্তির নিঃশ্বাস ফেলে এবং সে একটি অধ্যায়ের শেষ করে। অভয়া আর কেবল একটি মেয়ে নয়, সে এখন ধ্বংসাত্মক সংগ্রামের প্রতীক এবং বিচারের করুণ আলো রূপে ছড়িয়ে গেছে। এই বিচারের কিছুদিন পরেই অভয়ার জন্য একটি পাবলিশিং হাউস থেকে ফোন আসে। ম্যাডাম, আমরা একটি রিপোর্টিং হাউস থেকে বলছি। আমরা আপনার জীবন কাহিনী নিয়ে একটি বই লিখতে চাই, আপনি কি এতে রাজি আছেন? কথা শুনে মিমি প্রথমে একটু দ্বিধায় পড়ে গিয়েছিল। সে ভাবল যদি এই গল্প সবার সামনে চলে আসে তাহলে তার পুরনো ক্ষত আবার তাজা হয়ে যাবে। কিন্তু তার আবার পরক্ষণে সোনিয়ার কথা মনে পড়ল। সে সোনিয়ার মতো আরও অন্য সমস্ত মেয়েদের জন্য বই প্রকাশে শেষ পর্যন্ত রাজি হলো। 3 মাসের মধ্যে বইটা প্রকাশ পেল। বইয়ের নাম হলো অভয়া, ভয় থেকে ফিরে আসা।
তারপরে একদিন মিমি আরেকটি চিঠি পেল। সেই চিঠিতে লেখা আছে, অভয়া ম্যাম, আমি আপনার মতাদর্শী। আমি এখন আর কাঁদি না, কারণ জানি আপনি আমার সাথে আছেন। সেদিন মিমি বুঝেছিল কোনো মানুষের জীবনে বই এবং গল্প কতটা প্রভাব ফেলতে পারে। তারপরে একদিন সব্যসাচী এবং মিমি কোর্ট ম্যারেজ করে বিয়ে করে নিল। একদিন শক্তি অফিসে মিমির কাছে একটি অনাথ কন্যা শিশুর খবর আসে। সে নাকি শারীরিক নির্যাতনের ফলে জন্ম নিয়েছিল। তার মা মারা যাওয়ার আগে তাকে হাসপাতালে রেখে যায়। এখন ওই শিশুটি পুরোপুরি অনাথ। এই শিশুটির কথা শুনে মিমির মনে কেমন যেন একটা হলো। সে সারা দিন রাত এই কথাটা নিয়ে ভাবল এবং পরের দিন সব্যসাচীকে বলল, ও তো নিজের ইচ্ছায় জন্ম নেয়নি, ওকে না হয় কোনো না কোনো একভাবে জন্ম নিতে হয়েছে, কিন্তু এতে তো ওর কোনো দোষ নেই। তা বলে কি ও মায়ের স্নেহ, বাবার ভালোবাসা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হবে? বলো তুমি। সপ্তাহ পরে মিমি এবং সব্যসাচী সেই অনাথ শিশুটিকে নিজেদের করে দত্তক নেয় এবং শিশুটির নাম রাখে নয়না, যে নতুন নয়নে নতুন দৃষ্টিতে এই পৃথিবীকে দেখবে। তারপরে সংবাদ মাধ্যমে এবং নানা সোশ্যাল মিডিয়ার প্রচারে চারিদিকে এই খবর রটে যায় যে অভয়া এখন নয়নার মা। এই খবর শুনে নিজেদের মধ্যে সমালোচনা করে যে এক নিপীড়িত মেয়ে আবার অন্য এক নিপীড়িত হওয়ার ফলে জন্ম নেওয়া মেয়েকে দত্তক নিয়েছে। দেখো কি অবস্থা। শুনেছো তো এই ঘটনাটা? কিন্তু অভয়া জানে যে ওরা কেউ বুঝবে না। একজন মা তার রক্তের টানা গড়ে ওঠে না, গড়ে ওঠে মমতার দ্বারা। এতদিনের সংগ্রামের পরেও অভয়ার মনে হয় যেন কিছু অসম্পূর্ণ থেকে গেছে। তাই সে আবার হাইকোর্টে আপিল করে এবং সে চায় এখন যেন এই মামলার রায় খুব তাড়াতাড়ি বেরোয় এবং এই অবস্থায় ভিকটিমের পুরোপুরি পরিচয় যেন বাধ্যতামূলকভাবে গোপনে রাখা হয়। 1 বছর ধরে অভয়া সহ্য করে অনেক সংগ্রাম, পিছিয়ে যাওয়া বিচারের ডেট এবং সামাজিক পরিস্থিতি। সব কিছুর পরে একটি ঐতিহাসিক দিন আসে, যেদিনকে বিচার বেরোয়। মামলায় যত তাড়াতাড়ি সম্ভব বিচার শেষ করতে হবে এবং শারীরিক নির্যাতকদের বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। বিচারের পরে একদিন অভয়া চুপচাপ ঘরের ভিতরে দাঁড়িয়েছিল। তখন হঠাৎ করে সব্যসাচী এলো এবং এসে বলল, তুমি তো আইন পাল্টে দিলে গো অভয়া। এখন তো তুমি ইতিহাসের পাতায় তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি কোনো কিছু পাল্টাইনি, শুধু আমার যতটুকুনি কাজ ছিল, আমার যখন যা মনে হয়েছে আমি সেটা করেছি। এবার ইতিহাস তো আপনা আপনি তৈরি হয়ে গেছে। অনেকটা সময় ছিল যখন অভয়া রাতে ঘুমোতে পারতো না। তার দুটো চোখ বন্ধ করলেই সেই কষ্টকর অনুভূতি হতো এবং সেই ব্যথা, সেই ভয় আবার ফিরে আসতো। কিন্তু এখন সে নয়নাকে নিজেই আকাশের চাঁদ দেখিয়ে চিনিয়ে দেয়, দেখো এটা চাঁদ, এবং তার জীবনটা নতুন সুরে বেঁধে যায়। এখন বুঝতে পেরেছে জীবনে কোনো একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার অধ্যায় পার হলেও তার পরের জীবনটা স্বপ্নের মতো সুন্দর হতে পারে। নয়নার এখন বয়স 5 বছর। সে আজ প্রথম স্কুলে যাবে। সেই জন্য সব্যসাচী এবং মিমি দুজনে মিলে তাকে রেডি করে দিচ্ছিল। তখন সে হঠাৎ করে বলে উঠল, মা, তুমি কি আমায় দুপুরে নিতে আসবে? তাহলে আমি তোমার সাথে ঘরে আসব। এই কথা শুনে অভয়া উত্তর দিল, নয়না যেখানে তার মাও সেখানে। নয়নাকে ছেড়ে কখনো তার মা কোথাও যাবে না। কিন্তু নয়না, তোমাকে অনেক বিশ্বাসী হতে হবে। তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। ভয় পেয়ে কখনো পিছিয়ে গেলে চলবে না। তোমাকে নিজের বিশ্বাসে বাঁচতে হবে এবং অনেক সাহসী হতে হবে। হ্যাঁ মা, আমি তোমার মতনই হব, ঠিক তোমার মতন। একদিন এক বড় চ্যানেল থেকে অভয়াকে ফোন করা হলো এবং বলা হলো, আপনি কি আমাদের চ্যানেলের জন্য কিছু কথা বলবেন, আমাদের শোয়েতে আসবেন? তারপরে অভয়া ইন্টারভিউ দিতে রাজি হয়ে গেল এবং সে সেখানে গিয়ে খুব দুর্ধর্ষ একটি ইন্টারভিউ দিল। সেই ক্লিপও রাতারাতি ভাইরাল হয়ে গেল এবং কিছুদিন পরে তারপরে অভয়াকে একটি সম্মেলনে ডাকা হলো। সে সেখানে বলল, আমি শুধু একজন নির্যাতিতা নই, আমি একজন মা, একজন শিক্ষিকা, একজন মানুষ এবং সর্বোপরি
একজন মেয়ে যে নিজের জীবনটা নিজে গড়তে জানে, নিজে বদলাতে জানে। থেকে সবাই অভয়াকে নায়িকা বলে ডাকতে শুরু করে, কিন্তু অভয়া শুধু ভাবে আমি যেন আমার মেয়েটাকে ভালোভাবে যত্ন করতে পারি, তাকে সামলে রাখতে পারি এবং তাকে সাহসী তৈরি করতে পারি। কিছুদিন পরে সব্যসাচী, মিমি এবং নয়নাকে দেখা যায় তাদের বসার ঘরে। নয়না ছুটোছুটি করে খেলছিল এবং তার বাবা মা নিজেদের মধ্যে গল্প করছিল। হঠাৎ করে নয়না তার মাকে বলে ওঠে, মা, আমি কি তোমার মতো হতে পারবো? আমিও তোমার মতো সাহসী হতে চাই এবং অনেক বড় হতে চাই। অভয়া তখন বলে, তুমি আমার থেকেও অনেক বড় হবে। তুমি যে আমার বিশ্বাস, তুমি যে আমার ভরসা, আমার বিশ্বাস তুমি ঠিক বড় হবে, অনেক বড় হবে। সব নির্যাতিতা মিমি যদি অভয়া হয়ে উঠত এবং নিজের পায়ে ভর দিয়ে আলোর দিশায় হাঁটত, তাহলে আর কোনো অভয়ার চোখে জল থাকতো না এবং তারা অকালে প্রাণ বিসর্জন না দিয়ে নিজের জীবনটাকে নিজের মতো করে গড়ে তুলতো।